নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন আগে কিছুদিন নয়, প্রায় বছর খানেক আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বর্ডারের আশেপাশে নিয়ে আসার কথা হচ্ছে। সে ভিডিওটা করেছিলাম অন্তত 1 বছর আগে। ঠিক করা হয়েছিল, মোদি ঠিক করেছিলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে নিরাপত্তম একটা স্থান এবং সেখানে প্রচুর বাংলা ভাষাভাষী আছেন এবং তিনি বাংলায় কথা বলতে অভ্যস্ত। তিনি 2-4টে কথাবার্তা বলার লোক পাবেন। কিন্তু তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি এই দায়িত্ব নেব না এবং শেখ হাসিনাকে আমার রাজ্যে আমি ঠাঁই দেব না। এখন রাজ্য সরকার যদি ঠাঁই দিতে অস্বীকার করে তাহলে তো আর জোর করে রাখা যায় না। কেন্দ্রীয় কোনো সংস্থার ওখানে বন্দী হয়ে থাকবেন। তো প্রকারান্তরে 1 বছর কেটে যাওয়ার পর আমি ওই ভিডিও নিয়ে আর কোনো কথাবার্তা বলিনি। আজকে যে আমি পোস্টটা করেছি সেখানে আমাকে অনেকেই ওই কথাটা মনে করে দিয়েছেন। মনে করিয়ে দেওয়ার কথা কিছু নয়, আমার মনে আছে। আমি কি কি বলেছি সব আমার মনে আছে এবং এই জন্যই আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি। নইলে উনি ফোন করেছেন শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন, তাকে কলকাতায় তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই তো আমি তো ভিডিও এমনি তো পোস্টেই আমি বলে দিতে পারতাম, তাহলে ভিডিও করবো কেন? এই যে আমাদের এই যে দুষ্ট প্রাণী যিনি ছিলেন, তিনি বিদেয় হওয়ার পর আপনার দেশে এই জামাত, বিএনপি, এনসিপির মুখ শুকিয়ে গেছে কেন? কারণ বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, অস্ত্র চালান বন্ধ, চোরাচালান বন্ধ, নেশার বস্তু বন্ধ, আর মালকড়িও বন্ধ। এখান থেকে যে মালকড়ি যেত সেটাও বন্ধ। যার জন্য উনি হুঙ্কার দিয়েছিলেন, আমি যদি এক ইশারায়, আমি ক্ষমতায় আছি বলে, নইলে এক ইশারায় মানে একটা গোষ্ঠী পুরো কেটে কুচি কুচি করে দিতে পারে। কতটা হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে বসেছিলেন সেটা ভেবে দেখুন। তার এই সমস্ত উদ্ধত কথাবার্তা মানুষ সব মনে রেখে দিয়েছিল। তাই মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এখন ঝেঁটিয়ে বিদায় করা হয়ে গিয়েছে। তার বাড়ির সামনে এখন 2টো পুলিশ দাঁড়িয়ে, যেখানে ওই রাস্তাটা ব্লক হয়ে থাকতো সেখানে 2টো পুলিশ দাঁড়িয়ে। ক্ষমতা গেলে এরম ভাবে আকাশ থেকে না নিচে ধপাস করে পড়তে হয়। পাবলিক তোমায় ক্ষমতা দিয়েছিল বলে তুমি যা খুশি তাই করেছো, স্টিম রোলার চালিয়ে দিয়েছো, একবারে রাজ্যটাকে মাৎসন্যায় করে ফেলেছিলে, আজকে তার ফল ভোগো। তো যাই হোক, কালকে শুভেন্দুকে সন্ধ্যেবেলাতে উনি ফোন করেছিলেন হঠাৎ। কোথা থেকে নাম্বার দিন, নাম্বার জোগাড় করো কোনো ব্যাপার না, যা চাইলেই উনি পেয়ে যাবেন নাম্বার। শুভেন্দু সাধারণত ফোন ধরেন না, অমিত ধরেছিল। তখন উনি বলেছেন যে আমি শেখ হাসিনা বলছি। তখন শুভেন্দু তড়িঘড়ি বলেন, হ্যাঁ ম্যাডাম প্রাইম মিনিস্টার বলুন, আপনি কেমন আছেন? আপনার সঙ্গে কথা উনি শুভেচ্ছা জানান। তা যথারীতি এই সমস্ত কথাবার্তা হয়েছে। হওয়ার পর তখন শুভেন্দু বলেছে যে আমি আপনাকে পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি। আপনি পশ্চিমবঙ্গে অতিথি হয়ে অন্তত কিছুদিন কাটিয়ে যান দেশে ফেরার আগে।
এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে অনেক তত্ত্ব। দেশে ফেরার আগে আমার রাজ্যে এসে আপনি কটা দিন অতিথি হয়ে কাটিয়ে যান। ফলে মোদিজি নিশ্চয়ই এমন কিছু বলেছেন। দেখুন, নরেন্দ্র মোদীর কথা ছাড়া উনি কথা কখনো বলতে পারেন না যে উনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরবেন। নরেন্দ্র মোদী নিজেই কথা বলতে পারেন না, নরেন্দ্র মোদী ওনাকে দিয়ে বলেই দিয়েছেন। আর নরেন্দ্র মোদী এই কথাটাও বলেই দিয়েছেন, যেটা আগে ট্রাই করেছিলেন যে পশ্চিমবঙ্গে কোথাও নিয়ে যাওয়ার, সেইটা আবার শুভেন্দুকে দিয়ে বলেই দিলেন। এর আগে আমি আপনাকে বলেছিলাম যে তার বাসস্থান পরিবর্তন করা হবে, সে ভিডিওটাও করা আছে। দেখুন, 2-2 4 কিন্তু সব মিলে যাচ্ছে। আর 2-2 4 যখন মিলেছে, 4-4-8ও মিলবে, কিন্তু সময়ের অপেক্ষা। ওই জন্য বলি, যারা কুকথা বলেন তারা চোখ বন্ধ করে থাকেন। চোখে ঠুলি দিয়ে চোখে যদি কেউ এখন ফেটটি পড়ে থাকে, আপনি কি করবেন? যদি কিছু করার নেই। আর আমাদের দেশে কিছু মমতাপন্থী আছে যারা লুকিয়ে আমায় গালাগাল করে, আপনারা সেটা করেন না, সেটা আমি জানি। যত টিএমচি করে যত দেখা যায় না, আমার কমেন্টে দেখবেন সব হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের লুকোনো টিএমচি। এই টিএমচিদের চিমটি কেটে বার করতে কি করে হয় সেটাও আমরা জানি। তো এখন ডাকে কি কি কথা হয়েছে দেখুন, আমি তো আর জানতে পারবো না কতক্ষণের কথা হয়েছে, তাও আমি জানি না। এই কথাটুকু অমিত শাহ মারফত আমার কাছে এসছে, তার যে সেক্রেটারি তার কাছে আমার কাছে এসছে। আমার সঙ্গে গতকালকে যখন শুভেন্দুর কথা হয়, পরশু দিনকে রাত্রিবেলাতে, তখনও এই বিষয়ে কোনো কথাই হয়নি। এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার পরিচয় 2010 সাল থেকে। তখন নন্দীগ্রাম একেবারে চূড়ান্ত আন্দোলন চলছে। আমি তখন স্টেটসম্যানের চিফ রিপোর্টার। সেই সময় আমার বাই লাইনে প্রচুর খবর বেরোতো, এবং আমাদের করেসপন্ডেন্ট ছিল সুকুমার মিত্র, তাকে পাঠিয়েছিলাম নন্দীগ্রাম। সেখানে কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায় না। সুকুমার এ গাছ ও গাছ, এই গাছ ও গাছের তলা দিয়ে ঘুরতো, আর শুভেন্দুর হেল্প নিত, নিয়ে খবরটা আমাকে কোনো রকমে পাঠাতো, আর আমি সুকুমার মিত্রের বাই লাইন দিয়ে খবর বার করতাম, এবং কোনো রকম ওটা তরুণ ঘোষের নাম দিয়ে বার করতাম। তো আমার নামে শুভেন্দু আমায় চিনত। পরবর্তীকালে আমাদের মুখোমুখি দেখা হয়, এবং তারপর সেখান থেকে আমাদের মানে দেখাটা একটা বন্ধুত্বের জায়গায় গিয়ে পৌঁছয়। তখন উনি এত উপরে ওঠেননি, আমিও এত উপরে উঠিনি। তো যাই হোক, তারপরে তো অনেক জল গড়িয়েছে, জীবন অনেক পাল্টেছে, শুভেন্দুর জীবন পাল্টেছে, আমার জীবনও পাল্টেছে। শুভেন্দু তার সাফল্য পেয়ে গেছে, আমি এখন আপনার সঙ্গে ইউটিউবে ঝগড়া করে যাচ্ছি, আপনাদের গালাগাল শুনে যাচ্ছি, এবং আপনাদের উপহাস শুনে যাচ্ছি। যার যা কপাল, বুঝলেন, যার যা কপাল তো কেউ করতে পারবে না। তো আমি যে শেষ ভিডিওটা করেছিলাম, তাকে স্থানান্তরিত করার কথা হচ্ছে। স্থানান্তরিত করার কথাটা তখনই ভাবা হয় যখন দেখা যায়, আঁচ পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে। তাই এখানেই কোনো একটি জায়গায় তাকে সুরক্ষিতভাবে রাখা হবে। দেশে ফেরার আগে পর্যন্ত তিনি আমাদের পশ্চিমবঙ্গের অতিথি হয়ে থাকবেন, এবং পশ্চিমবঙ্গের মানুষ শেখ হাসিনাকে যতটা ভালোবাসেন, উনি যদি পশ্চিমবঙ্গে এসে থাকেন, তাহলে এই যে বৈরিতার যে একটা সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে গড়ে উঠেছে, এই বৈরিতার সম্পর্ক কিন্তু অনেকটাই নেমে আসবে বলে আমার ধারণা। কারণ বাংলাদেশের মানুষ যেমন আওয়ামী লীগের সমর্থক, বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের সমর্থক।
বঙ্গবন্ধুর সমর্থক এবং শেখ হাসিনা তাদের কাছে অত্যন্ত আপন। সুতরাং শেখ হাসিনার জন্য এখানে রেড কার্পেট পাতা রয়েছে। তিনি এলেই স্বাগত জানিয়ে তাকে আমরা কিছুদিন এখানে রাখবো, রেখে তাকে আমরা সম্মান দেব, সম্মান দিয়ে তারপর এখান থেকে বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে রওনা করিয়ে দেব। এবার এটা নিয়েও অনেক হাসাহাসি হবে, অনেক লেখালেখি হবে। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে যে এই যে যারা এই সমস্ত বিদ্রুপ করেন, আপনারা যারা ভালো লেখেন, যারা আওয়ামী লীগ, তারা উত্তর দেন না কেন? এদেরকে উত্তর দেওয়ার জন্য তো আপনারাই যথেষ্ট, আপনারা উত্তর দেন না কেন এদেরকে পাল্টা? তাহলেই এরা জব্দ হয়ে যায়। কারণ আমি আর উত্তর দিতে চাই না, মানে এরা হচ্ছে এত মূর্খ, বন্ড মূর্খ, একটা গুজবের পেছনে দৌড়ে দেশটা ধ্বংস করে ফেললো, আর যে দেশটা গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তাকে গুজববাজ বলে দেখে দিচ্ছে। এদের মূর্খ, গন্ড মূর্খ ছাড়া কি বলবেন? গন্ড মূর্খ বলা ছাড়া আর কিছু উপায় নেই আমার। তা আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। উনি হয়তো খুব শিগগির পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসবেন এবং বাকি কটা দিন উনি পশ্চিমবঙ্গে কাটিয়ে তারপর উনি হয়তো রওনা হবেন। ততদিনে ওই দিকের পরিস্থিতি অনেক পাল্টে যাবে। শুধু সরকারটা গঠন হতে দিন। আপনারা অনেকেই বলেন যে এইটা তো অনেকবার শুনেছি, তখন অবস্থা একরকম ছিল, এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনাকে সামাজিক এবং কূটনৈতিক পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে, না লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন না। এই পৃথিবীতে পর্দার পেছনে অনেক খেলা হয় যেগুলো আপনি জানেন না, আমিও জানি না, আমরা বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে যা আসে সেগুলো আমরা বলি, কিন্তু অনেক আড়ালে খেলা হয়। সেই খেলা না আপনি ধরতে পারবেন না আমি ধরতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমায় ধরিয়ে দেওয়া হয় এবং যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন খবর থেকে বিচার বিশ্লেষণ করে একটা জায়গায় আমি এসে পৌঁছাতে পারি এবং সেটা থেকে আপনাদেরকে বলি। এই হচ্ছে গিয়ে সাম্প্রতিক অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, আমি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে ভারতীয় সাংবাদিকদের অনেকগুলো শো আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভারতীয় সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা A to Z ভারতের অভ্যন্তরে কি ঘটেছে, কি ঘটছে, আসামে কি ঘটেছে, কি ঘটতে পারে, পশ্চিমবঙ্গে কি ঘটেছে, কি ঘটতে পারে, সমস্ত কিছু আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। সবশেষ আমরা কলকাতার সাংবাদিক সুমন ভট্টাচার্যের একটি শো করেছিলাম। সুমন ভট্টাচার্য সেখানে জানিয়েছেন যে তিনি শুনেছেন কিছু কিছু মুসলিম অধ্যুষিত জায়গায় ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে আসছে কোরবানি ঈদে সেখানে কোরবানি করা যাবে না। ভারতীয় বিজেপির পশ্চিমবঙ্গের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী, তার সোশ্যাল মিডিয়ায় আমি একটা বক্তব্য শুনছিলাম। তিনি এক জায়গায় গেছেন, সেখানে গ্রামের মানুষজন তাকে একটি রাস্তা করার জন্য ধরছে। সেখানে তিনি রাস্তা করার দাবির প্রেক্ষিতে তিনি বলছেন ওই জেহাদি জামাতি এদেরকে সরিয়ে দিতে হবে, হিন্দু ঘরে ঘরে ডঙ্কা বাজাতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভারতীয় বিজেপিকে ভারতের পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীরা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু এটা যে সাংঘাতিক একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা বোধহয় মোটামুটি ধারণা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দোকানপাট ভাঙচুর, ঘরবাড়ি ভাঙচুর, গাড়ি যানবাহন ভাঙচুর, এবং একজন তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম সমর্থক নিহত হওয়ার খবর এসছে। এই সময় আমাদের সামনে আরেকটি খবর, বিজেপির জয়ের পরদিনই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দোকানপাট। বিজেপি নির্বাচনী জয়ের পরদিনই উত্তর ভারতের ধাঁচে পশ্চিমবঙ্গের কলকাতার হগ মার্কেট বা নিউ মার্কেটে দোকান ঘরে বুলডোজার চালানো শুরু হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে বুলডোজার চালিয়ে একাধিক দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সোমবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। তারপরে এই ঘটনা উদ্বিগ্ন করেছে প্রশাসনকে। বুলডোজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। নিউ মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমাজকর্মী সৌম্য মণ্ডল। তিনি
বলছেন সন্ধ্যা 6:30-7টা নাগাদ বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙা শুরু হয়েছে। সৌম্য মণ্ডল বলেন, একটা বড় অংশ জুড়ে ঘটনাটা ঘটেছে। আমিও আমার সঙ্গে থাকা এক বন্ধু ঘটনার অল্পই দেখতে পেয়েছি এবং ভিডিও করতে পেরেছি। কলকাতা পৌরসভার উল্টো দিকে একটি কাপড়ের দোকানে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, মুহূর্তে সেটি মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। সৌম্য ও তার এক বন্ধু ইউপি বিহার নামের একটি রেস্তোরাঁ থেকে খেয়ে বের হচ্ছিলেন। সেই রেস্তোরাঁর পাশে ওই কাপড়ের দোকানের অবস্থান। ইউপি বিহার মার্কেটের একটি বড় খাবারের দোকান, সেখানে গরুর মাংস পাওয়া যায়। সৌম্য মণ্ডল বলেন, বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু হলেই দোকানের কর্মীরা আলো নিভিয়ে দেন। এরপর আমরা রেস্তোরাঁ থেকে বের হয়ে বুলডোজার দেখতে পাই, যেটি দিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছিল। উচ্চ শব্দে ডিজি চালিয়ে বিজেপির স্লোগান জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছিল। জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হচ্ছিল। পুরো অঞ্চল ছিল বিজেপির পতাকায় মোড়ানো। নিউ মার্কেট এলাকায় যখন দোকান ভেঙে দেওয়া হচ্ছিল, তখন সেখানে উর্দি পরে কলকাতা পুলিশের অসংখ্য সদস্য মোতায়েন ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর লোকজন ছিলেন, তবে তাদের ভিডিও আমরা করতে পারিনি। তবে এই ঘটনা পুলিশের সামনেই ঘটেছে। ওই অঞ্চলের একাধিক দোকানঘর ভেঙেছে বলে সৌম্য জানান। তিনি বলেন, বাকি কোথায় কি ভেঙেছে তা তিনি আর দেখেননি। দ্রুত ওই অঞ্চল থেকে সরে আসেন, কারণ তাকে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, ওই অঞ্চলে তাদের একটি দলীয় কার্যালয় এবং সংলগ্ন মানুষের দোকান ভেঙে দেওয়া হয়েছে। তবে ঠিক কি ভেঙে দেওয়া হয়েছে, তা কি ঘটেছে এ সম্পর্কে পশ্চিমবঙ্গ ভারতের প্রচার মাধ্যমে বিস্তারিত কোনো খবর আজ সকাল পর্যন্ত পাওয়া যায়নি। তবে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, বুলডোজার নিয়ে মিছিল করা যাবে না। যেসব মালিক এ ধরনের কাজে বুলডোজার ভাড়া দেবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের জায়গায় আইনের মতো করে সবসময় চলে না। আমাদের আশঙ্কা এক জায়গায়, যে কলকাতায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যদি আঘাত আসে, বরাবর ইতিহাস বলে যেটা একটা এফেক্ট বাংলাদেশে পড়ে, তখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হয়। আমরা যারা স্বাধীনতার পক্ষের, আমরা যারা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের পক্ষের মানুষ, তারা তখন আমরা ঢাল হয়ে দাঁড়াই। এটা আমাদের সবার জন্যই একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।